আপনি যখন অন্য মানুষকে আলাদা করেন মনে রাখবেন আপনি তখন নিজে অস্তিত্বহীন হয়ে যান। শাস্ত্র যদি অনুমোদন দিত আমি বলতাম আমাকে আর খুসরোকে নিজামুদ্দিন আউলিয়া বলছেন যেন এক কবরে মাটি দেওয়া হয়। 47কে ফয়েজ বলেছিলেন ইয়ে দাগ দাগ উজালা, এই ক্ষত বিক্ষত আলো, এই সব গজিদা সাহেব, এই কুকুরে কামড়ানো টুকরো টুকরো হয়ে যাওয়া ভোর, এই ভোর আমরা চাইনি। যারা চিরকাল অন্যদের বিলাস ব্যাসনের খাজনা যোগান দিয়ে এসেছে এতকাল, তারা নিজেরা একটা রাষ্ট্র পেয়েছে। কম বড় পাওয়া নয়। আমাদের দরিদ্র লোকগুলো অন্য কাউকেই খাজনা দিয়ে যাচ্ছে, কখনো ব্রিটিশকে দিয়েছে, কখনো মোগলকে দিয়েছে, কখনো কলকাতার জমিদার বাবুদেরকে দিয়ে গেছে। এখনো কি আমরা কাউকে খাজনাই দিয়ে যাচ্ছি? আমি বুদ্ধ নিজেই সেই চন্দন গাছের সঙ্গে পুড়ে মরা বুনো হংস। ইন্তেজার হোসেন প্রশ্ন করছেন তার বস্তি উপন্যাসের মধ্যে, এই যে আগুনটা লাগলো, এই আগুনে কে পুড়ে মরল না? এই 47-এর লেগে যাওয়া আগুনে, সেখান থেকে ওই আগুনের লেলিহান শিখা থেকে কেউ বাঁচতে পারেনি। এবং যারা পুড়ে মরেছে, যদি প্রশ্ন করি সে আগুনে কে পুড়ে মরেছে, গৌতম বুদ্ধের মতোই প্রশ্ন উত্তর দিতে হবে, হে ভিক্ষুগণ, ওই চন্দন গাছের সঙ্গে পুড়ে মরা সেই বৃদ্ধ বৃহৎ বুনহংস আমি নিজে। আমরা সবাই পুড়ে মরেছি ওই লেলিহান শিখার সঙ্গে সঙ্গে, কিন্তু সে আগুনের শিখায় পুড়ে মরার সঙ্গে সঙ্গে লাভ একটা হয়েছে, সেই ছাই থেকে চন্দনের গন্ধ পাওয়া গেছে। ইন্তেজার প্রশ্ন করছেন, তিনি একটা গল্প লিখেছেন ও যে খোয়ে গায়ে, সেই যে হারিয়ে গেছে। গল্পটা খেয়াল করে দেখুন, ইন্তেজারের এই গল্পটার মধ্যে দিয়ে আমি যাব গুলজারে, গুলজারে গিয়ে আমি চলে যাব এরপর বাড়িতে, মানে শেষ করে দেবো আর কি। তো ইন্তেজার গল্প হচ্ছে ও যে খোয়ে গায়ে, 4 জন মানুষ কোনো এক জায়গায় দাঙ্গা হয়েছিল, সে দাঙ্গা থেকে পালিয়ে কোথায় যেন যাচ্ছে। সমস্যা হলো ওই 4 জন কোথায় দাঙ্গাটা হয়েছিল, কেন হয়েছিল, তারা কে, কারোর এই কথাটা মনে নেই, তাদের কারোর মনে নেই। কোন দাঙ্গা, কেন সেই দাঙ্গায় কি হয়েছিল, কোথায় হয়েছিল দাঙ্গাটা, তাদের মনে পড়ছে না। আরও একটা বড় সমস্যা, একটু পরপর তাদের মনে হচ্ছে তাদের মধ্যে থেকে যেন লোক কমে যাচ্ছে একজন করে, কিন্তু মুশকিল হচ্ছে কে কমে যাচ্ছে এটা তারা ধরতে পারছে না। যে কমে যাচ্ছে সে কি নারী, সে কি পুরুষ, তারা ধরতে পারছে না। কে কমে যাচ্ছে, কে সে যাকে তারা হারিয়ে ফেলছে, তারা মনে করতে পারছে না। তখন তারা করলো কি, গোনা শুরু করলো, আমাদের মধ্যে কয়জন আছে গুনে দেখি। যতবার তারা গুনতে যায়, গুনতে গিয়ে দেখে যে লোক কমে যাচ্ছে, আবার তখন তারা গুনাও বন্ধ করে দিল। শেষে বোঝা গেল গুনতে গিয়ে যে গুনছে সে তো নিজেকে গোনে না, ফলে যতবার তারা গুনতে যায় ততবার একজন করে কমে যাচ্ছে। এখন যে গুনছে সে যে আছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ যে গুনছে সে নিজে আছে, সে প্রমাণ সে নিজে দিতে পারবে না। সে যে আছে এটা প্রমাণ কে দেবে? বাকিরা দেবে এটার প্রমাণ, যে তুমিও কিন্তু আছো। মাজেদাটা ধরতে পারলেন? আপনি যে আছেন, আপনি যখন অন্যদেরকে বলবেন তুই অমুক, তুই অমুক, তুই তমুক, তখন আপনি কে এটা কে বলবে? এটা বলবে যে আপনি যাদেরকে বলছেন তুই অমুক, তুই তমুক, সে বলবে আপনি কে। আপনি যখন অন্যদেরকে গোনেন আপনি তখন নিজেকে গুনতে পারেন না। আপনি যখন অন্যদেরকে আলাদা করে দেন, তুই হিন্দু, তুই বৌদ্ধ, তুই অমুক, তুই তমুক বলে, তুই আদিবাসী বলে যখন আলাদা করে দেন, তখন তাদেরকে তো চিহ্নিত করলেন আপনি, আপনাকে চিহ্নিত করবে কে? আপনি যখন অন্য মানুষকে আলাদা করেন মনে রাখবেন আপনি তখন নিজে অস্তিত্বহীন হয়ে যান, আপনার নিজের কোনো অস্তিত্ব থাকে না। জাতি হিসেবে যখন আপনি নিজেকে শুধুমাত্র এক্সক্লুশনের মধ্যে দিয়ে তুই অমুক, তুই তমুক, তুই তমুক বলে আলাদা করতে থাকেন, তখন আপনি নিজে অস্তিত্বহীন হয়ে যান। অন্যেরা তো অস্তিত্ববান হয়, আপনি নিজে অস্তিত্বহীন হয়ে যান। এইটা ছিল ইন্তেজার হোসেনের গল্প, ও যে খোয়ে গায়ে। আপনি যে আছেন এটা অন্যেরা বলবে, আপনার অস্তিত্বের সাক্ষী দেবে অন্যেরা। আপনি যখন অন্যদেরকে চিহ্নিত করেন
আপনাকে চিহ্নিত করার কেউ থাকে না, আপনাকে চিহ্নিত করে ওই অন্যরা যাদেরকে আপনি আলাদা করে দিচ্ছেন, অন্য লোক করে দিচ্ছেন, আদার করে দিচ্ছেন, অপরায়ণ করে দিচ্ছেন। এই ইন্তেজার হুসেন ঠিক স্বাধীনতার পরপরই দিল্লিতে গিয়েছিলেন। সেই দিল্লি দেখে তিনি, কোন দিল্লি, যে দিল্লির তলে একদিন পৃথ্বীরাজের আমলে শেষনাগ এসে থেমেছিল, তারপর আবার আকবরের আমলে এসে থেমেছে, এরপরে ইংরেজদের আমলে থেমেছে, এখন মোদির আমলে এসে আবার থেমেছে। সেই সাপ তো থাকবে না, এক জায়গায় এসে থাকে না। তো ইন্তেজার হোসেন দিল্লিতে গেছে, গিয়ে ঠিক 47-এর পরপর কোথায় সেই দিল্লি, ফাঁকা, ধ্বংসস্তূপ, শূন্য, মানুষজন খুঁজে পাওয়া যায় না, চারদিকে চাপা ভয়। তিনি তার বন্ধু রেবতী মোহনকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গেলেন। নিজামুদ্দিন আউলিয়ার মাজারকে দেখে মনে হলো, আহা, এটা সেই জায়গা যেখানে আমির খুসরো তার প্রিয় গুরু নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর সময় থাকতে পারেননি। যে আমির খুসরোকে অসম্ভব ভালোবাসেন নিজামুদ্দিন আউলিয়া, বলতেন যে শাস্ত্র যদি অনুমোদন দিত, আমি বলতাম আমাকে আর খুসরোকে নিজামুদ্দিন আউলিয়া বলছেন যেন এক কবরে মাটি দেওয়া হয়। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, মানে তার খানকা শরীফে এক লোক এসছে, হুজুর আমার মেয়ের বিয়ে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে তো কিছু নেই, ওনার কাছে যত টাকা পয়সা ভক্তরা জমা দিত, নিয়ম ছিল সন্ধ্যের মধ্যে সব টাকা পয়সা গরিবদের মধ্যে খাইয়ে বিলি করে শেষ করতে হবে। যদি তার খানকা শরীফে একটা পয়সাও বাকি থাকে, উনি ওই দিন রাতে খাবেন না। যাক, তো নিজামুদ্দিন আউলিয়ার কাছে পয়সা কোত্থেকে থাকবে? উনি বললেন যে তুমি আমার জুতোটা নিয়ে যাও। নিজামুদ্দিন আউলিয়ার জুতো বুঝতেই পারছেন, শত ছিন্ন, ফাটা, তালি লাগানো। ওই লোক ভাবলো যে আউলিয়ার কাছে এলাম যে কিছু টাকা পয়সা পাবো, মেয়ের বিয়ে দেবো, আমাকে দিল কিনা একজোড়া ছেঁড়া জুতো। কিছু বলতেও পারে না, মন খারাপ করে ফেরত যাচ্ছে। যখন বেরিয়ে যাচ্ছে তখন আমির খুসরোর সঙ্গে ওই লোকের দেখা। তুমি কি কোত্থেকে যাও, কি দিয়ে যাচ্ছ? আর বলবেন না আমির খুসরো, আমি তো আউলিয়া সাহেবের কাছে কিছু টাকা পয়সা চেয়েছিলাম মেয়েটা বিয়ে দেবো বলে, উনি আমাকে এই জুতো জোড়া দিলেন। দেখেন তো এই জুতো দিয়ে কিছু হবে? ফাটা, ছেঁড়া, শত তালিতে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন জুতো। এই জুতো কে কিনবে বলেন তো? আমির খুসরো সেই জুতো তার কাছ থেকে নিয়ে মাথায় ঠেকিয়ে বললেন, আমার যা সম্পদ আছে আমি তোমাকে সব লিখে দিলাম, যাও, আমার সব সম্পদ তোমায় লিখে দিলাম, তুমি জুতোটা আমাকে দিয়ে দাও। উনি সব কিছু লিখে দিয়ে ওই জুতোর বিনিময়ে ওই জুতোটা নিয়ে গিয়ে আবার তার গুরুকে ফেরত দিলেন। নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করলেন, কি জুতোটা কিনে নিয়ে এলে বোধ হয়? আমির খুসরো বললেন, জি হুজুর, জুতোটা কিনে নিয়ে এলাম। কত দিয়ে কিনলে? বললো যে আমার যা কিছু সর্বস্ব ছিল, সর্বস্বের বিনিময়ে আপনার এই জুতোটা আমি কিনে ফেরত নিয়ে এলাম। তো নিজামুদ্দিন আউলিয়া হেসে বললেন, সস্তাতেই পেয়েছ। সেই নিজামুদ্দিন আউলিয়া যখন মৃত্যু ঘটল, তখন তার এই প্রিয় শিষ্য দিল্লিতে ছিলেন। দিল্লিতে ফেরার পর যখন সে কবরের সামনে গিয়ে দাঁড়ালেন আমির খুসরো, তার মুখ থেকে একটা কবিতার লাইন বের হয়ে এলো, गोरी सोए सेज पर मुख पर डारे केस, चल खुसरो तो घर अपने साँझ भयो चौदेश। ওই মাটির কবরের দিকে তাকিয়ে আমির খুসরো বলছেন তার গুরুকে উদ্দেশ্য করে, সুন্দরী শুয়ে আছে মাটির বিছানায়, সে তার সুন্দর মুখ ঢেকে রেখেছে তার অন্ধকারের মতো কালো চুল দিয়ে। হে খুসরো, তুমিও তোমার নিজের ঘরে চলো, দেখো চারিদিকে সন্ধ্যের অন্ধকার নেমে আসছে। তার মাস 6 পরে খুসরোও মারা গিয়েছিলেন। সে আমির খুসরোর দরবারে গিয়ে এই কবিতাটার মনে পড়েছিল নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে 47 সনে। ইন্তেজার হোসেন বের হয়ে আসছেন, তার বন্ধু রেবতী মোহন বলল, এখানে কিন্তু গালিবেরও কবর আছে। সে গালিবের কবরের দিকে এগুলেন। তখন সন্ধে হয়। কয়েকদিন আগেই বর্ষা শেষ হয়েছে, বর্ষার জল পড়ে গালিবের কবরের আঙিনায় অনেক উঁচু উঁচু ঘাস হয়ে গেছে, কতগুলো নিম গাছ। সেই নিম গাছের মাঝখান দিয়ে ঘাসগুলো পার হয়ে গালিবের কবরের সামনে গেলেন। সন্ধ্যার অন্ধকার, নিস্তব্ধতা, আকাশ ভর্তি মেঘ,
কোথাও একটাও শব্দ নেই। এমন দিল্লি আগে কখন দেখেননি। ইন্তেজার হোসেন দূর থেকে কোত্থেকে যেন একটা ময়ূরের ডাক ভেসে। ইন্তেজারের মনে হলো একটা ময়ূরের ডাক শুনে, এই ময়ূরের ডাক শুনলেই তার নানি আম্মা বলতেন, ইন্তেজার বৃষ্টি হবে রে, ময়ূর ডাকছে। ময়ূরের ডাক শুনেই একটা পাখির ডাক, একটা ময়ূরের ডাক তাকে দূর অতীতে ফিরিয়ে নিয়ে গেল, তার সে গ্রামে, যেখানে শুকনো খটখটে গ্রীষ্মের পরে বর্ষা নামতো, যে বর্ষার অগ্রিম ডাক শোনাতো ময়ূর। ইন্তেজারের মনে হলো এরপর আমি অনেকবার দিল্লিতে গেছি, ইন্তেজার বলছেন, কিন্তু আমার কাছে এখনো দিল্লি বলতে, হিন্দুস্তান বলতে সেই সন্ধ্যার অন্ধকার, সেই সন্ধ্যার অন্ধকারের মধ্যে দিয়ে বর্ষার জলে উঁচু উঁচু ঘাস পার হয়ে মির্জা গালিবের সমাধিতে যাওয়া, সেই সন্ধ্যার অন্ধকারের নিস্তব্ধতার ভেতরে দূর থেকে ভেসে আসে একটা ময়ূরের ডাক। ইন্তেজার প্রশ্ন করছেন, এই ময়ূরের ডাক সেই তীব্র গ্রীষ্মের শেষে যে ময়ূরের ডাক শুনলেই নানি আম্মার কথা মনে হয়, যে ময়ূরের ডাক মানেই তীব্র গ্রীষ্মের শেষে বর্ষার জল। ইতিহাসকাররা, গবেষকরা, রাষ্ট্র আমার কাছ থেকে কি এই ময়ূরের ডাকটা কেড়ে নেবে? ওই ময়ূরের ডাক কি হারিয়ে যাবে গবেষণার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, কাঁটাতারের দেয়ালে, বেড়ায়, বিএসএফের গুলিতে হারিয়ে যাবে? ইন্তেজার হোসেন এই প্রশ্নটা শুধু রেখে গেছে, তিনি এই প্রশ্নটার উত্তর দিয়ে যাননি। তার কিছুদিন পর আরেকটা গল্পের মধ্যে আপনারা পাবেন, তার নাম হচ্ছে গুলজার, সম্পূরণ সিং আসল নাম যার, যিনি গুলজার নামে পরিচিত। এই গুলজার গালিবের একনিষ্ঠ একজন ভক্ত। তিনি বলতেন যে গালিবের জীবদ্দশায় গালিবের দুজন চাকর ছিল, পরিচারক, একজনের নাম কল্যাণ আর একজনের নাম বফাদার। গুলজার বলছেন যে গালিবের জীবদ্দশার পরপরই ওই দুই চাকর গালিবের মরে মুক্তি পেয়ে গেছে। গালিবের 3 নম্বর চাকরের কথা কেউ বলে না, যে এখনও বেঁচে আছে। ও গালিবের 3 নম্বর চাকর হচ্ছে আমি নিজে, গুলজার। আমি এখনও বেঁচে আছি এবং আনন্দের সঙ্গে গালিবের চাকরামি করে বেড়াচ্ছি। তিনি গালিব কিন্তু অসাধারণ সিরিয়াল করেছিলেন, 6 ঘন্টার মতো, ইউটিউবে পাওয়া যায়, দেখবেন আপনারা। নসরুদ্দিন শাহ, এই তুলনা হয় না। এই গুলজার, তার একটা গল্প আছে, গল্পের নাম হচ্ছে রবি পার। রবি পার, রবি কি? রবি হচ্ছে একটা নদীর নাম পাঞ্জাবের। একজন অমৃতসরে থাকা, মানে পাকিস্তান, পাঞ্জাবের ওই পাশে থাকা, যা পাকিস্তান হয়ে গেছে, সেখান থেকে একজন শিখ তার স্ত্রী এবং সদ্যজাত 2 যমজ ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত ট্রেন টু ইন্ডিয়া, পাকিস্তান থেকে যে ট্রেনগুলো ভারতে আসতো, ভারত থেকে যে ট্রেনগুলো পাকিস্তানে যেত, এখান থেকে মুসলমানদেরকে নিয়ে ওখান থেকে হিন্দু এবং শিখদেরকে, এরকম একটা ট্রেনে করে শেষ পর্যন্ত সে লাহোর থেকে ভারতের পাঞ্জাবে আসতে রওনা হয়। তার কোলের মধ্যে 2 সন্তান, দুটোই যমজ, সদ্যজাত। একটা মোটামুটি সুস্থ সবল, আরেকটা বাচ্চা খুব দুর্বল, বাঁচবে কি বাঁচবে না বোঝার উপায় নেই। তার জায়গা হবে ট্রেনের ছাদে। রওনা হচ্ছে যখন, হঠাৎ করে খেয়াল করে 2 বাচ্চার মধ্যে একটা বাচ্চা নিস্তব্ধ হয়ে গেছে, আর নড়াচড়া করে না। কি বোঝা গেল? দুর্বল বাচ্চাটা টিকতে পারেনি, মারা গেছে। লোকজন বলে, কি লাভ মায়া করে, মৃত বাচ্চাটাকে নিয়ে কি করবে? তোর বউ ঘুমিয়ে আছে, এর মধ্যে তুমি ওকে ফেলে দাও তলায়। তখন সবাই বলছে ওই লোককে, মায়া বাড়িয়ে কী লাভ, বাচ্চাটা তো মরেই গেছে, মায়া বাড়িয়ে লাভ কি? ওই দেখো মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, বাচ্চাটাকে কোলে নিয়ে, এই বাচ্চাটা মায়া করে আর লাভ নেই, ফেলে দাও। বাচ্চাটাকে শেষ পর্যন্ত মায়া কাটিয়ে শেষ পর্যন্ত বাচ্চাটাকে ট্রেন যখন রবি নদীর সেতু পার হচ্ছে, রবি পার হওয়ার সময় ওই নদীর মধ্যে বিসর্জন করে দিল বাচ্চাটাকে। একটু পরে তাকিয়ে দেখে ওর বউ যে বাচ্চাটাকে কোলে নিয়ে শুয়ে আছে, সেটাই আসলে তার মৃত বাচ্চাটা।
ভুল করে মা তো মরা বাচ্চাটাকে কোলে জড়িয়ে শুয়েছে। বাবা ভেবেছে যে ওটাই বোধহয় জীবিত বাচ্চা, ভেবে মৃত বাচ্চাটাকে রবি নদীর জলে ছুঁড়ে ফেলে। এই গল্পের নাম রবি পাল। স্তব্ধ হয়ে গেলেন না? গুলজার একটা কবিতা শোনাই। কবিতার নাম হচ্ছে দস্তক। গুলজার মূলত তো কবি। দস্তক মানে টোকা দেয়া, কড়া নাড়া। কবিতাটা শুনুন মন দিয়ে। सुबह सुबह ख्वाब की दस्तक पर दरवाज़ा खोला, देखा सरहद की उस पार से कुछ मेहमान आए हैं। आँख से मायूस थे सारे, चेहरे सारे सुने सुनाए। पाँव धोए, हाथ धुलाएं, आंगन में आसन लगवाएं और तन्नूर पे मक्के की कुछ मोटे मोटे रोट पकाएं। पोटली में मेहमान मेरे पिछले सालों की फसलों का गुड़ लाए थे। आँख खुली तो देखा घर में कोई नहीं था। हाथ लगाकर देखा तो तन्नूर अभी तक बुझा नहीं था और होठों पर मीठे गुड़ की जायका अब तक चिपक रहा था। ख्वाब था शायद, ख्वाब ही होगा। सरहद पे कल रात सुना है चली थी गोली। सरहद पर कल रात सुना है कुछ ख्वाबों का खून हुआ है। কবিতার নাম কড়া নাড়া। বাংলাটা বলে দেই, তাৎক্ষণিক একটা বাংলা করি। সকাল সকাল কিছু স্বপ্নরা এসে কড়া নাড়লো বলে আমার ঘুম ভেঙে গেল। সুন্দর কথা না? সকাল সকাল কিছু স্বপ্নরা এসে কড়া নাড়লো বলে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সীমানার ওই পার থেকে কিছু অতিথি এসেছে। সবার চোখের মধ্যে কেমন যেন বিমর্ষতা, সবার চোখের মধ্যে কেমন যেন দুঃখ। তাদের চোখের দিকে তাকিয়ে মনে হলো এদের কথা আমি কোথাও শুনেছি, এদেরকে আমি চিনি। তাদের হাত ধোয়ালাম, অতিথি বলে তাদের পা ধোয়ালাম, আঙিনার মধ্যে আসন পেতে তাদের বসতে জায়গা করে দিলাম, আর তন্দুরের মধ্যে মোটা মোটা কিছু মকাইয়ের রুটি বানালাম। আমার অতিথিরা তাদের পুটলির মধ্যে করে গত ফসলের কিছু গুড় সঙ্গে করে নিয়ে এসেছিল। চোখ খুলে দেখি ঘরের মধ্যে কেউ নেই। হাত লাগিয়ে দেখি আশ্চর্য, চুলো তো এখনো গরম। তাহলে ঠোঁটের মধ্যে এখনো গুড়ের মিষ্টি স্বাদ লেগে আছে। স্বপ্ন ছিল হয়তো, স্বপ্নই হবে। তবে শুনলাম গতকাল রাতে সীমান্তে নাকি গুলি চলেছে। গতকাল রাতে সীমান্তে কয়েকটা স্বপ্ন গুলির আঘাতে নিহত হয়েছে। এই যে কড়া নাড়া, এই যে স্বপ্নের নিহত হওয়া, যে টোবাটেক সিং গল্প শোনালাম, সেই টোবাটেক সিং নিয়ে গুলজারের একটা কবিতা আছে। ওয়াঘা নামে একটা জায়গা আছে, আপনারা কি জানেন? ভারত আর পাকিস্তানের সীমান্ত। ওই যে দুই জায়গা থেকে দুই দল লোকেরা এসে এমনি করে পা তুলে তুলে কী করে বর্ডার, ওটা করলে ওয়াঘা বর্ডার বলে, ওয়াঘা। তো এই যে আছে ওয়াঘা, মনে রাখবেন যেখানে ভারত আর পাকিস্তানের সীমান্ত। এখন কবিতাটা শুনে আপনাদেরকে। मुझे वाघा पे टोबाटेक सिंह वाले विशन से जाके मिलना है। सुना है वो अभी तक सूझे पैरों पर खड़ा है, जिस जगह मंटो ने छोड़ा था वो अब तक बड़बड़ाता है। আমি ওয়াঘা সীমান্তে গিয়ে টোবাটেক সিং গ্রামে আমাকে যেতেই হবে। কেন? টোবাটেক সিং গ্রামে গিয়ে আমাকে বিশন সিংয়ের সঙ্গে দেখা করতে হবে। শুনেছি এখন পর্যন্ত সে ওই যে দুই পায়ে দাঁড়িয়ে আছে, মান্টো তাকে যেখানে দাঁড় করিয়ে দিয়েছিলেন, এখনও সে সীমান্তের মধ্যে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে দুই পায়ে, এখনও তাকে কেউ নাড়াতে পারেনি। हमें पता लेना है उस पागल का, ऊंची डाल पर चढ़कर जो कहता था खुदा है वो उसी का फैसला करता है जिसका गांव किस हिस्से में जाएगा।
আমি মান্টোর সেই বলা সেই পাগলাখানায় যাব। সেই পাগলাখানায় যে একটা পাগল গাছের আগায় উঠে গিয়ে বলেছিল, আমি হিন্দুস্তানেও যাব না, আমি পাকিস্তানেও যাব না। আমি সেই মান্টোর পাগলাখানায় গিয়ে সেই গাছের গোড়ায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করব, এখনও কি তুমি সিদ্ধান্ত নাওনি তুমি কোথায় যাবে? बताना है सब पागल अभी पहुँचे नहीं अपने ठिकानों पर, बहुत से इस तरफ हैं और बहुत से उस तरफ भी हैं, मुझे वाघा पे टोबा टेक सिंह वाले बिशन अक्सर यही कह के बुलाता है। আমি মান্টোর বলা সেই টোবা টেক সিং গল্পের সীমান্তে গিয়ে বিশন সিংকে বলবো, হে বিশন সিং, মান্টো তার গল্পের মধ্যে যে দুই দিকের পাগলদেরকে আলাদা করেছিলেন, কিছু পাগল ভারতে যাবে, কিছু পাগল পাকিস্তানে যাবে, গুজরাট তার গল্পের মধ্যে বলছেন সব পাগলকে এখনও জায়গা মতো পাঠানো হয়নি। অনেক পাগল এখনও পাকিস্তানেই রয়ে গেছে, তাদের হাতে ক্ষমতা, তারাই জনগণের দণ্ডমুণ্ডের কর্তা। অনেক পাগল এখন হিন্দুস্তানে রয়ে গেছে, তাদের হাতেই ক্ষমতা, তারাই এখন জনগণের দণ্ডমুণ্ডের কর্তা। ফলে এই দেশভাগ, এই দেশভাগের সাহিত্য, এই গল্প, সে গল্প ফুরিয়ে যায়নি। বারবার মানুষ প্রকৃত অর্থেই নিজের মুক্তির চেষ্টা করেছে। দেশের নাম না, শুধু জাতির পরিচয় না, সে একটা মুক্তি চেয়েছে যেখানে তার বেঁচে থাকার নিশ্চয়তাটা পাওয়া যাবে। সে একটা মুক্তি চেয়েছে যে মুক্তির জন্য বারবার তাকে নিজের অস্তিত্ব বিলিয়ে দিতে হবে। যে মুক্তি চাইছে সে, যেখানে জীবিকার জন্য জীবনকে বিলিয়ে দিতে হবে না। এখন পর্যন্ত সে মুক্তি যে আসেনি, সেই প্রমাণ তো আমরা মাত্র কয়েকদিন আগেও আবার পেলাম। ফয়েজ আহমেদ ফয়েজ যাকে বলেছিলেন, ইয়ে দাগ দাগ উজালা, ইয়ে শব গজিদা শহর। 47কে ফয়েজ বলেছিলেন, ইয়ে দাগ দাগ উজালা, এই ক্ষত বিক্ষত আলো, এই শব গজিদা শহর, এই কুকুরে কামড়ানো টুকরো টুকরো হয়ে যাওয়া ভোর, এই ভোর আমরা চাইনি। আমরা চেয়েছিলাম এমন এক ভোর যেখানে বেঁচে থাকতে গেলে আবার সেই কথা, আমরা অস্তিত্বকে বিলিয়ে দিতে হবে না। আমরা শুধুমাত্র কিছু বাগাড়ম্বরের স্বাধীনতা চাইনি, কাগজে কলমে লেখা কোনো স্বাধীনতা চাই। আমি চেয়েছি এমন একটা স্বাধীনতা যেখানে আমাকে বাজারে গেলে দুশ্চিন্তায় আয়ু কমে যাবে। আমি চেয়েছি এমন এক স্বাধীনতা যেখানে আমাকে স্বাধীনতা পাওয়ার জন্য দ্রব্যমূল্যের কয়েক গুণ দাম বাড়িয়ে কাফারা দিতে হবে। আমরা চেয়েছি এমন এক স্বাধীনতা যেখানে জীবিকা পেতে গিয়ে জীবন বিলিয়ে দিতে হবে। বারবার আমরা সেই চেষ্টা করেই যাব, মানুষ বারবার সেই চেষ্টা করেই যাচ্ছে, তার একটা ধারাবাহিকতা আছে। কিন্তু সেই ধারাবাহিকতাটা বারবার প্রকৃত মুক্তির জায়গা থেকে সরে শুধুমাত্র কিছু নাম, কিছু তকমা, কিছু বাক্য বাগিসতায় গিয়ে বারবার আটকে যায়। তাতে কারুর না কারুর লাভ তো হয়ই। ওই যে বলেছিলাম, দেশটা ভাগ হয়ে কারুর তো লাভ হয়েছে, আমাদের লাভ হয়নি তা নয়। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। বাংলার, ভারতবর্ষের সবচাইতে দলিত যে জনগোষ্ঠী, তারা একটা রাষ্ট্র পেয়েছি আমরা। হিন্টারল্যান্ডে সবচেয়ে পিছিয়ে পড়া, যারা চিরকাল অন্যদের বিলাস ব্যাসনের খাজনা যোগান দিয়ে এসেছে এতকাল, তারা নিজেরা একটা রাষ্ট্র পেয়েছে। কম বড় পাওয়া নয়। কিন্তু এখনো কি আমরা তাহলে অন্য কাউকেই খাজনা দিয়ে যাচ্ছি? এই প্রশ্ন তো করতেই হয়। এই প্রশ্ন করব বলেই দেশভাগ, বাংলার গল্প, সাহিত্যে দেশভাগ আমাদের কাছে প্রাসঙ্গিক হয়। এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই আমাদের আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ ছিল। আজকেও কি আমরা আমাদের দরিদ্র লোকগুলো অন্য কাউকেই খাজনা দিয়ে যাচ্ছে? কখনো ব্রিটিশকে দিয়েছে, কখনো মোগলকে দিয়েছে, কখনো কলকাতার জমিদার বাবুদেরকে দিয়ে গেছে। এখনো কি আমরা কাউকে খাজনাই দিয়ে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর জানার জন্যই, এই প্রশ্নটা করবার হিম্মত থাকার জন্যই আজকের আলোচনাটা দরকার ছিল। আর দরকার ছিল এই কারণে, আমাদের ইতিহাস লেখা হয়
যতদিন না আমরা আমাদের ইতিহাস লিখব, ততদিন গল্পে, ততদিন কবিতায়, ততদিন সিনেমা, ততদিন নাটকে, ততদিন উপন্যাসে আমাদের ইতিহাস লিখে রেখে যেতে হবে। ততদিন গানে, সুরে, ছবিতে আমাদের ইতিহাস লিখে যেতে হবে। কারণ ওই জায়গায় আমাদের রক্তের দাগ শুকোবে। প্রতিষ্ঠানের লেখা রক্তে দাগ শুকিয়ে যায়, নিহত মানুষ এখানে শুধুমাত্র কিছু সংখ্যা হয়ে যায়। ফলে আমাদের এই রক্তের দাগ উষ্ণ রাখতে হবে, এই রক্তের দাগ টিকিয়ে রাখতে হবে আমাদের গল্পে, আমাদের কবিতায়, আমাদের স্লোগানে, আমাদের উপন্যাসে, আমাদের ছবিতে, এই রকম আরো অসংখ্য আলোচনায়, কথায়, শোনায়, বলায়। সেই সুযোগটা একটা অংশ আজকে আমি পেলাম, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সবাইকে জন্য আমি নত শিরে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন।